ছেলে হাসপাতাল থেকে একটা সিল্ড খাম নিয়ে এলো। বলল, মা, আমি আমার বাবার ডিএনএ টেস্ট করিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কেন? সে খামটা খুলে রিপোর্ট দেখালো। তাতে লেখা, নট বায়োলজিক্যাল ফাদার। আমি হতবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মানে আমি তোমার ছেলে নই? আমরা কোনো রক্তের সম্পর্ক নেই। আমার মাথা ঘুরছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন আমি তোমাকে বিয়ে করতে পারি? আমি চেয়ারে বসে পড়লাম। সে হাঁটু গেড়ে আমার সামনে বসে বলল, মা, এতদিন পাপ মনে করেছি, কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ভালোবাসা পাপ নয়। আমরা রক্তের সম্পর্কে নেই। বিয়ে করো আমাকে। ডিএনএ রিপোর্টের কাগজ আমার কাপা হাতে পড়ে গেল। তার কথা শুনে আমার বুক ধড়ফড় করছিল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, এখন আমি তোমার প্রেমিক হতে পারি। সমাজের কোনো বাধা নেই। ল্যাবের সিল করা খামটা মেঝেতে পড়েছিল। আমি ভাবছিলাম, এই রিপোর্ট কি সত্যি, নাকি সে মিথ্যা বানিয়েছে আমাকে রাজি করানোর জন্য। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সরকার। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুজিত সরকার, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তনবি। রিয়াদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনবি ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রিয়াদ যখন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এলো, আমার পুরো জীবনটাই উল্টে গেল। আমি তার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। সে বলল, মা, এতদিন আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এই রিপোর্টে কোথাও না কোথাও ভুল আছে। আমি রিপোর্টটা আবার দেখলাম। ল্যাবের নাম ছিল জেনেটিক রিসার্চ ইনস্টিটিউট। সিলটা দেখতে একদম সত্যি লাগছিল। কিন্তু আমি জানতাম রিয়াদ আমার পেট থেকেই জন্মেছে। সুজিত তার বাবা। তাহলে এই রিপোর্ট কিভাবে এমন দেখাচ্ছে? রিয়াদ আমার হাত ধরে বসল। বলল, মা, আমি জানি এটা শোনা কঠিন, কিন্তু এখন আমরা একসাথে থাকতে পারি। কোনো বাধা নেই। তার কথা শুনে আমার গা ঘিন ঘিন করছিল। এ ছেলে কি ভাবছে? এ আমার সন্তান। আমি তাকে পেট থেকে জন্ম দিয়েছি। আমি উঠে গিয়ে রান্নাঘরে পানি খেলাম। হাত কাঁপছিল। রিয়াদ আমার পিছু নিল। বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এতদিন লুকিয়ে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, তুই এই টেস্ট কোথায় করিয়েছিস? সে বলল, গুলশানের একটা ল্যাবে। খুব নামি জায়গা। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমি ভাবলাম, রিয়াদের কথায় কোথাও গোলমাল আছে। আমি নিজেও একবার টেস্ট করিয়ে দেখব। পরের দিন আমি একা একা ধানমন্ডির একটা বড় হাসপাতালে গেলাম। ডাক্তারকে সব বললাম। ডাক্তার বললেন, আপনি ঠিক করেছেন। আবার টেস্ট করা উচিত। সেখানে রিয়াদের চুল আর সুজিতের চুল দিয়ে টেস্ট করালাম। ৩ দিন পরে রিপোর্ট পেলাম। সেখানেও লেখা, নট বায়োলজিক্যাল ফাদার। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি জানি আমি সুজিত ছাড়া আর কারো সাথে কখনো। কিন্তু এই রিপোর্ট তো অন্য কথা বলছে। বাসায় ফিরে আমি সুজিতকে কিছু বললাম না। কিন্তু রিয়াদ আমাকে ক্রমাগত চাপ দিতে লাগল। সে বলত, মা, আমরা এখন মুক্ত। আমরা যা চাই তাই করতে পারি। তার কথা শুনে আমার গা বমি আসত। একদিন তনবি স্কুল থেকে ফিরে বলল, মা, রিয়াদ ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে আমার সাথে কথা বলে না। আর তোমার দিকে এমনভাবে তাকায় যেন। আমি বললাম, যেন কি? তনবি বলল, যেন তুমি তার প্রেমিকা। আমার পুরো শরীর কেঁপে উঠল। এমনকি তনবিও বুঝতে পারছে রিয়াদের অস্বাভাবিক আচরণ। সেদিন রাতে সুজিত অফিস থেকে দেরিতে ফিরল। আমি তাকে সব বললাম। রিয়াদের ডিএনএ টেস্ট, তার অদ্ভুত প্রস্তাব, সবকিছু। সুজিত প্রথমে অবিশ্বাসের সাথে শুনল। তারপর রেগে গেল। বলল, এ ছেলে পাগল হয়ে গেছে। আমি তাকে ঠিক করে দেব। আমি বললাম, না, তার আগে আমরা নিজেরা আরও তদন্ত করি। হয়তো এই রিপোর্টে কোনো গোলমাল আছে। আমরা ঠিক করলাম গোপনে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করব। তার নাম আলতাফ হোসেন। অভিজ্ঞ গোয়েন্দা। আমরা তাকে সব খুলে বললাম। আলতাফ ভাই বললেন, এই ধরনের কেস আমি আগেও দেখেছি। কখনো রিপোর্ট জাল হয়, কখনো হাসপাতালে ভুল হয়। আর কখনো আরও বড় কোনো রহস্য থাকে।
তিনি বললেন রিয়াদের সব কার্যকলাপ খেয়াল রাখতে। সে কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, সব। আমি লক্ষ্য করলাম রিয়াদ প্রায় বাইরে যায়, ফিরে এসে খুশি খুশি থাকে। একদিন আমি তার পিছু নিলাম। দেখলাম সে উত্তরার একটা বাড়িতে গিয়েছে। সেখানে একটা মেয়ে আছে, বয়স হয়তো 23-24, খুব সুন্দরী। আমি আলতাফ ভাইকে জানালাম। তিনি সেই মেয়েটার খোঁজ নিলেন। জানা গেল মেয়েটার নাম রুমানা। সে একটা ল্যাবে কাজ করে। আলতাফ ভাই আরও গভীরে গিয়ে খোঁজ নিলেন। জানা গেল রুমানা জেনেটিক রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে, ঠিক সেই ল্যাব যেখানে রিয়াদ প্রথম ডিএনএ টেস্ট করিয়েছিল। এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করল। রিয়াদ এই রুমানার সাথে পরিচিত হয়েছে, হয়তো প্রেম। আর রুমানা তাকে ভুয়া রিপোর্ট বানিয়ে দিয়েছে যাতে সে আমার কাছে এই অশোভ্য প্রস্তাব নিয়ে আসতে পারে। কিন্তু এখনও একটা রহস্য বাকি ছিল। আমি যে দ্বিতীয়বার ধানমন্ডির হাসপাতালে টেস্ট করিয়েছি সেটাতেও তো একই ফলাফল এসেছিল। আলতাফ ভাই সেই হাসপাতালেও খোঁজ নিলেন। জানা গেল রিয়াদ সেখানেও গিয়েছিল আমার টেস্ট করানোর একদিন আগে। ল্যাব টেকনিশিয়ানের সাথে কথা বলেছে, কিছু টাকা দিয়েছে। এতে বোঝা গেল রিয়াদ সেখানেও রিপোর্ট পরিবর্তন করিয়েছে। সে জানত আমি দ্বিতীয়বার টেস্ট করাব, তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। এবার আমার রাগ চরমে পৌঁছাল। রিয়াদ এত বড় একটা ষড়যন্ত্র করেছে শুধু আমাকে তার অসভ্য প্রস্তাবে রাজি করানোর জন্য। সেদিন সন্ধ্যায় রিয়াদ বাসায় ফিরল। আমি আর সুজিত তার জন্য অপেক্ষা করছিলাম। তনবিকে তার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। রিয়াদ ঘরে ঢুকতেই সুজিত তাকে জোরে একটা চড় মারল। শালা, তোর এত বড় সাহস! তোর মায়ের সাথে এমন কথা বলিস? রিয়াদ অবাক হয়ে গেল। বলল, কি হয়েছে বাবা? আমি তো ডিএনএ রিপোর্ট দেখিয়েছি, আমরা রক্তের সম্পর্কে নেই। আমি বললাম, রিয়াদ, তোর সব ফাঁকি আমরা জানি। রুমানার কথা জানি, ভুয়া রিপোর্টের কথাও জানি। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি রিপোর্ট জাল করিয়েছি। সুজিত চিৎকার করে বলল, কেন? কেন এমন করলি? তোর মায়ের সাথে এমন কথা বলার সাহস পেলি কোথায়? রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, বাবা, আমি রুমানাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বলেছে তার একটা বড় স্বপ্ন আছে। সে বিদেশে যেতে চায়, পড়াশোনা করতে চায়। এর জন্য অনেক টাকা লাগবে। আমি বললাম, তার মানে? রিয়াদ বলল, রুমানা বলেছিল, যদি আমি আমার মা অর্থাৎ তোমাকে বিয়ে করতে পারি, তাহলে তোমার সম্পত্তির অর্ধেক আমার হয়ে যাবে। সেই টাকা দিয়ে সে বিদেশে যেতে পারবে। আমি হতবাক হয়ে গেলাম। এই মেয়ে রিয়াদকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। সুজিত বলল, তুই তো পুরোপুরি পাগল হয়ে গেছিস। তোর মাকে বিয়ে করবি? এ কেমন কথা? রিয়াদ বলল, বাবা, রুমানা বলেছিল, মা যদি আমাকে বিয়ে করে তাহলে একটা সার্টিফিকেট বিয়ে হবে। আসলে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব না, শুধু কাগজপত্রে বিয়ে দেখাব, তারপর দ্রুত ডিভোর্স দিয়ে দেব। আমি বুঝলাম এই রুমানা রিয়াদের মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত করে দিয়েছে। আমাদের পারিবারিক সম্পত্তি দখল করার জন্য এমন জঘন্য পরিকল্পনা করেছে। আলতাফ ভাই এসে হাজির হলেন। তিনি রুমানার পূর্ণ বিবরণ নিয়ে এসেছিলেন। জানা গেল রুমানা আগেও এমন কাজ করেছে। সে বিভিন্ন ধনী পরিবারের ছেলেদের টার্গেট করে, তাদের দিয়ে পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে। রুমানার আসল পরিচয় হল সে একটা চোরাচালান চক্রের সদস্য। তার কাজ হল বিভিন্ন পরিবারে ঢুকে তাদের সম্পত্তির খবর নেওয়া, তারপর সেই পরিবারের দুর্বল সদস্যদের দিয়ে কাজ করানো। আলতাফ ভাই বললেন, রিয়াদ হয়তো এই চক্রের পরবর্তী টার্গেট ছিল। রুমানা তাকে দিয়ে প্রথমে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে। যদি সেটা না হতো তাহলে হয়তো আরও বড় কোনো অপরাধে জড়াত। আমরা সবাই মিলে রুমানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলাম। পুলিশ তদন্ত করে জানতে পারল, রুমানার চক্র শুধু আমাদের পরিবারকেই টার্গেট করেনি। ঢাকার আরও 5টি ধনী পরিবারের সাথে এমন করার চেষ্টা করেছে। পুলিশ রুমানা এবং তার সহযোগীদের গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং সম্পত্তি দখলের চেষ্টার মামলা হল। রিয়াদ বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ফাঁদে পড়েছিল। সে আমার আর সুজিতের কাছে ক্ষমা চাইল। বলল, বাবা, মা, আমি বুঝতে পারিনি রুমানা আমাকে ব্যবহার করছে। আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। আমি বললাম, রিয়াদ, প্রেমে পড়া কোনো অপরাধ নয়,
কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যায় না। তুই যা করেছিস সেটা সম্পূর্ণ ভুল ছিল। সুজিত বলল, আর যদি কখনো এমন মেয়ের খপ্পরে পড়িস তাহলে প্রথমে আমাদের সাথে কথা বলিস। একা একা সিদ্ধান্ত নিয়ে এমন বোকামি করিস না। রিয়াদ কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমাদের পরিবারের মর্যাদা রক্ষা করবে। তন্বী সব শুনে বলল, রিয়াদ ভাই, তুমি কি পাগল নাকি? মায়ের সাথে বিয়ের কথা ভেবেছ? এ তো একদম অসম্ভব। রিয়াদ লজ্জায় মাথা নিচু করে রইল। আলতাফ ভাই আমাদের পরামর্শ দিলেন যে কিছুদিনের জন্য রিয়াদকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে, কারণ রুমানার প্রভাবে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা রিয়াদকে ডক্টর রেহানা খানের কাছে নিয়ে গেলাম। তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। রিয়াদের সাথে কয়েকটি সেশনের পর তিনি বললেন যে রিয়াদের মধ্যে কোনো মানসিক সমস্যা নেই। সে শুধু একটা প্রতারক মেয়ের হাতে পড়ে বিভ্রান্ত হয়েছিল। ডক্টর রেহানা বললেন, রিয়াদ একটা সাধারণ ছেলে, কিন্তু রুমানা তার আবেগকে কাজে লাগিয়ে তাকে ভুল পথে পরিচালিত করেছে। এখন সে সব বুঝতে পেরেছে। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এলো। রিয়াদ আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। সে আমার আর সুজিতের কথা মেনে চলতে শুরু করল। তন্বীও তার দাদা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করল। সে বুঝল প্রেমের নামে মানুষ কত ভুল কাজ করতে পারে। কয়েক মাস পর রুমানা এবং তার চক্রের বিচার হল। তাদের 2 বছরের জেল হল, সাথে জরিমানাও দিতে হল। রিয়াদ এই পুরো ঘটনা থেকে অনেক শিখেছে। সে এখন আর কারো কথায় এত সহজে বিশ্বাস করে না। বিশেষ করে যে কোনো মেয়ের ব্যাপারে সে অনেক সতর্ক। আমি আর সুজিত স্থির করলাম যে আমরা রিয়াদের বিয়ের ব্যাপারে আরও সতর্ক হব। যে কোনো মেয়ের পরিবার এবং পটভূমি ভালোভাবে জেনে নেব। এদিকে আলতাফ ভাই আমাদের বললেন যে এই ধরনের প্রতারণার ঘটনা আজকাল অনেক বেড়েছে। বিশেষ করে ধনী পরিবারগুলো এ ধরনের চক্রের টার্গেট হয়ে থাকে। তিনি পরামর্শ দিলেন যে কোনো অপরিচিত ব্যক্তি যদি পরিবারের কারো সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে তাদের সম্পর্কে খোঁজ নিতে হবে। এই ঘটনার প্রায় 6 মাস পর রিয়াদের সাথে আমার একদিন দীর্ঘ আলাপ হল। সে বলল, মা, আমি এখন বুঝতে পারি রুমানা আমাকে কত বড় ফাঁদে ফেলেছিল। আমি যদি তোমাকে সত্যিই বিয়ে করতাম তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হতো? আমি বললাম, রিয়াদ, ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল কথা। রিয়াদ বলল, মা, রুমানা আমাকে বলেছিল যে তুমি নাকি আমার জন্মদাত্রী মা নও। আমাকে দত্তক নেওয়া হয়েছে। এজন্যই নাকি আমার সাথে তোমার বিয়ে হতে পারে। আমি অবাক হয়ে বললাম, সে এমন কথাও বলেছিল? রিয়াদ বলল, হ্যাঁ মা। সে বলেছিল তোমার আসল ছেলে হলো অন্য কেউ। আমি নাকি একটা এতিমখানা থেকে এসেছি। এই কারণেই নাকি আমার বাবার ডিএনএ ম্যাচ হয় না। এবার আমি বুঝলাম রুমানা কত বড় একটা জাল বিছিয়েছিল। সে শুধু ভুয়া ডিএনএ রিপোর্ট বানায়নি, রিয়াদের মাথায় আরও অনেক ভুল ধারণা ঢুকিয়েছে। আমি রিয়াদকে বললাম, তুই আমার পেট থেকেই জন্মেছিস। আমি তোকে নিজের চোখে জন্ম দিয়েছি। তোর জন্মের সময় আমি কত কষ্ট করেছি সব মনে আছে। রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, মা, আমি কত বড় ভুল করেছি। তোমার সাথে এমন কথা বলার সাহসই কিভাবে পেলাম? আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, সব ঠিক হয়ে যাবে। তুই আমার ছেলে, চিরকালই থাকবি। এই কথোপকথনের পর আমি সুজিতকে সব জানালাম। সুজিত অবাক হল রুমানার এত বড় ষড়যন্ত্র শুনে। সুজিত বলল, এই মেয়ে যা করেছে তার জন্য 2 বছরের জেল কম হয়েছে। এর জন্য আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আর কিছু করলাম না। আমরা চেয়েছিলাম এই পুরো ব্যাপারটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। রিয়াদ এরপর থেকে পড়াশোনায় মন দিল। সে আগের চেয়ে অনেক ভালো ছাত্র হয়ে উঠল। তার ইউনিভার্সিটির রেজাল্টও ভালো আসতে শুরু করল। তন্বী একদিন আমাকে বলল, মা, রিয়াদ ভাই এখন অনেক ভালো হয়েছে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না। আমি বুঝলাম তন্বীও এই পরিবর্তন লক্ষ্য করেছে। এই ঘটনার প্রায় 1 বছর পর একদিন আলতাফ ভাই আমাদের বাসায় এলেন। তিনি জানালেন যে রুমানার চক্রের আরও কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন জেলায় এই ধরনের কাজ করত। আলতাফ ভাই বললেন, আপনাদের কেসের কারণে পুলিশ এই পুরো চক্রের খোঁজ পেয়েছে। অনেক পরিবার রক্ষা পেয়েছে। আমি খুশি হলাম যে আমাদের অভিযোগের কারণে অন্যরাও রক্ষা পেয়েছে। রিয়াদ এখন ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়ে। তার পড়াশোনা শেষ হলে আমরা তার জন্য ভালো একটা মেয়ে খোঁজ করব। এবার আমরা অনেক সতর্কতার সাথে মেয়ে পছন্দ করব।
তন্বীও এখন ক্লাস 9-এ পড়ে। সে একটা ভালো মেয়ে। পড়াশোনায় ভালো, আচার ব্যবহারও সুন্দর। সুজিত বলে, এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমিও তাই মনে করি। এই কঠিন সময়ে আমরা সবাই একসাথে ছিলাম। এজন্য আমরা সমস্যার সমাধান করতে পেরেছি। কিন্তু এই পুরো ঘটনায় একটা জিনিস আমার মনে প্রশ্ন জাগা। রিয়াদ কিভাবে এতটা সহজে রুমানার কথায় বিশ্বাস করল? একটা ছেলে তার মায়ের সাথে বিয়ের কথা ভাবতে পারে কি করে? আমি এই ব্যাপারে ডক্টর রেহানার সাথে আলোচনা করেছিলাম। তিনি বলেছিলেন যে কিছু মানুষ অন্যদের মানসিক দুর্বলতা বুঝে সেটা কাজে লাগা। রুমানা রিয়াদের ভালোবাসার আকুলতা বুঝে সেটা নিজের স্বার্থে ব্যবহার করেছে। ডক্টর রেহানা আরও বলেছিলেন, যুবকরা প্রেমে পড়লে অনেক সময় যুক্তি হারিয়ে ফেলে। তারা প্রেমিকার যে কোনো কথাই সত্য মনে করে। এই ব্যাখ্যা শুনে আমার একটু স্বস্তি হয়েছিল। অন্তত রিয়াদের মানসিক কোনো সমস্যা নেই। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় আমাদের খুব ভাগ্য ভালো ছিল। আমরা সময়মতো রুমানার আসল চেহারা বুঝতে পেরেছিলাম। যদি আমরা আরও দেরি করতাম, তাহলে হয়তো রুমানার চক্র আমাদের পরিবারের আরও বেশি ক্ষতি করতে পারত। হয়তো আমাদের সম্পত্তি দখল করে নিত। অথবা আরও বড় কোনো অপরাধে জড়িয়ে দিত। এখন আমাদের পরিবার শান্তিতে আছে। রিয়াদ তার ভুল বুঝতে পেরেছে। সে একটা ভালো ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমি মাঝে মাঝে ভাবি, রুমানা কেমন একটা মেয়ে ছিল। কিভাবে একটা মেয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে? কিভাবে সে একটা পরিবারকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করতে পারে? হয়তো তার নিজের জীবনে কোনো সমস্যা ছিল। হয়তো পারিবারিক অভাব ছিল। কিন্তু তার মানে এই নয় যে সে অন্যদের পরিবার নষ্ট করবে। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই। রুমানা তার কাজের জন্য শাস্তি পেয়েছে। আমাদের পরিবার রক্ষা পেয়েছে। এটাই যথেষ্ট। রিয়াদ এখন মাঝে মাঝে বলে, মা, আমি যদি তোমাদের কথা না শুনে রুমানার সাথে পালিয়ে যেতাম, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি বলি, ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সুজিত এখন রিয়াদের ব্যাপারে নিশ্চিন্ত। সে বলে, রিয়াদ এখন একটা পরিপক্ক ছেলে। সে আর এমন ভুল করবে না। তন্বী তার দাদার এই পরিবর্তন দেখে খুশি। সে বলে, রিয়াদ ভাই এখন অনেক ভালো। আমরা আবার আগের মতো ভাইবোনের সম্পর্ক ফিরে পেয়েছি। এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা বার্তা দিয়ে গেছে। যে কোনো সমস্যায় আমরা একসাথে দাঁড়াতে হবে। একা একা সিদ্ধান্ত নিয়ে কাজ করলে বিপদ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বিশেষ করে যারা খুব তাড়াহুড়ো করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ আমি এই গল্প আপনাদের বলার কারণ হল, আপনারাও যেন এ ধরনের প্রতারণার হাত থেকে সাবধান থাকেন। আজকালকার জমানায় অনেক ধরনের চোরবাটপার আছে। তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ঠকায়। আমাদের মতো যারা একটু সচ্ছল, তাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে। কারণ এ ধরনের চক্র সবসময় ধনী পরিবারগুলোকেই টার্গেট করে। আর পরিবারের ছেলেমেয়েদের বোঝাতে হবে যে প্রেম ভালোবাসা করা কোনো খারাপ কাজ নয়। কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের রিয়াদের মতো যদি কোনো ছেলেমেয়ে ভুল পথে চলে যায়, তাহলে তাদের সাথে রাগ না করে ধৈর্য ধরে কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। সবশেষে বলব, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই পরিবারের বন্ধন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো সমস্যায় আমরা একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের ভাঙতে পারবে না। আর আমাদের এই অভিজ্ঞতা থেকে যদি একজন পরিবারও রক্ষা পায়, তাহলে আমি মনে করব আমার এই গল্প বলাটা সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের রাজত্ব। অনেক দূরের এক রাজ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছানো দুষ্কর, সেখানে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার ছিল বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ এবং শত শত কর্মচারী। কিন্তু তার হৃদয়ে ছিল গভীর অন্ধকার। সে কখনো আল্লাহর কথা ভাবত না, গরিবদের প্রতি তার কোনো দয়া ছিল না, এবং সে মনে করত যে তার ক্ষমতা ও সম্পদই সবকিছু। এই ব্যবসায়ীর একটি পুত্র ছিল, যে ছিল তার বাবার সম্পূর্ণ বিপরীত। যুবকটি প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং সর্বদা সত্য কথা বলত। তার এই আচরণ তার বাবাকে অত্যন্ত রাগান্বিত করত। একদিন সকালে যুবকটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি।
স্বপ্নে দেখলাম যে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন যে আমাদের এই অন্ধকার পথ ছেড়ে আল্লাহর পথে চলতে হবে গু। ব্যবসায়ী ক্রোধে ফেটে পড়ল। তুই আমার ব্যবসার ক্ষতি করছিস। তোর এই ধর্মীয় কথাবার্তা আমার গ্রাহকদের দূরে সরিয়ে দিচ্ছে। আমি তোকে শেষ সতর্কবাণী দিচ্ছি, হয় তুই এই পথ ছাড়বি, নয়তো এই ঘর ছেড়ে চলে যাবি। যুবকটি শান্তভাবে উত্তর দিল, বাবা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি তার চেয়েও বেশি। আমি আমার ঈমান ত্যাগ করতে পারব না আগে। দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। পরের দিন সকালে যুবকটি তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার মা কেঁদে ভাসাচ্ছিলেন, কিন্তু তার বাবা ছিল পাথরের মতো কঠিন। যুবকটি শহরের প্রান্তে একটি ছোট কুঁড়েঘর ভাড়া নিল। সে তার জীবিকার জন্য বাজারে কাঠের জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে শুরু করল। তার কাজ ছিল সৎ এবং তার ব্যবহার ছিল মিষ্টি, তাই শীঘ্রই অনেক মানুষ তার গ্রাহক হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজের পর যুবকটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। আমার বাবাকে হেদায়েত দিন। আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিন ঘু। একদিন বাজারে কাজ করার সময় একজন বৃদ্ধ ফকির এসে তার দোকানের সামনে বসে গেলেন। ফকিরের চেহারা ছিল উজ্জ্বল, যেন তার মুখে নূরের আলো। যুবকটি তার কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞেস করল, চাচা, আপনি কিছু খাবেন? ফকির মুস্কি হেসে বললেন, বৎস, তোমার হৃদয়ের খোরাক আছে, সেটাই যথেষ্ট। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। ফকির যুবকটিকে বিভিন্ন দিনী বিষয় শিখাতে লাগলেন। তিনি বললেন, বৎস, জানো কি আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ আল্লাহর জন্য, দেখো আল্লাহ তোমাকে কি দেন গু। যুবকটি প্রতিদিন ফকিরের কাছে বসে কুরআন হাদিস শিখত। তার জ্ঞান বাড়তে লাগল এবং সে অন্য মানুষদেরও দিনের কথা শেখাতে শুরু করল। তার দোকানটি হয়ে উঠল একটি ছোট মাদ্রাসার মতো, যেখানে মানুষ আসত কাঠের জিনিস কিনতে এবং থাকত দিন শিখতে। একদিন এক ধনী বণিক যুবকটির দোকানে এসে বলল, তোমার কাজ খুবই সুন্দর। আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাতে চাই। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল, ভাই, আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং সৎভাবে জীবিকা নির্বাহ করা। বড় ব্যবসার প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। একদিন খবর এল যে শহরে মহামারী ছড়িয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। যুবকটি তার সমস্ত সঞ্চয় দিয়ে ওষুধ কিনল এবং বিনামূল্যে বিতরণ করতে লাগল। ফকির তাকে বললেন, বৎস, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। মানুষের সেবা করা, তাদের কষ্ট লাঘব করা, এটাই আল্লাহ চান। যুবকটি দিনরাত পরিশ্রম করত। সে অসুস্থদের সেবা করত, তাদের জন্য খাবার রান্না করত এবং তাদের পরিবারের খবর নিত। তার নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল ছিল না। একদিন মহামারী যুবকটিকেও আক্রান্ত করল। সে প্রচণ্ড জ্বরে ভুগতে লাগল এবং তার কুঁড়েঘরে একা পড়ে রইল। কিন্তু সে যাদের সেবা করেছিল, তারা একে একে তার কাছে আসতে লাগল তার সেবা করতে। পঞ্চম অধ্যায়, বাবার অনুশোচনা। এদিকে যুবকটির বাবার ব্যবসায় নানা সমস্যা দেখা দিল। তার বিশ্বস্ত কর্মচারীরা একে একে তাকে ধোঁকা দিয়ে চলে গেল। তার সম্পদ কমতে লাগল। সবচেয়ে বড় কথা, মহামারীর সময় সে তার প্রাসাদে বন্দী হয়ে রইল, কেউ তার খোঁজখবর নিল না। একদিন তার একজন পুরনো কর্মচারী এসে বলল, সাহেব, আপনি জানেন কি আপনার ছেলে কি করছে? সে মহামারীতে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। পুরো শহর তার জন্য দোয়া করছে। ব্যবসায়ীর হৃদয়ে একটি কাঁপন সৃষ্টি হল। সে মনে মনে ভাবল, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ। আমি তাকে কতই না ভুল বুঝেছি। কিন্তু তার অহংকার এখনও তাকে ছেলের কাছে যেতে দিল না। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। যুবকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেবা করা মানুষেরা তার জন্য একটি বড় বাড়ি তুলে দিল। কিন্তু যুবকটি সেই বাড়িকে একটি মসজিদ ও মাদ্রাসায় রূপান্তরিত করল। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল, ভাই, আমি আপনার কাছ থেকে কিছু কাঠের জিনিস কিনেছিলাম। সেগুলো অন্য শহরে বিক্রি করে আমি অনেক লাভ করেছি। এই লাভের অংশ আপনার জেনারেটর। যুবকটি বলল, ভাই, এই টাকা দিয়ে আরও গরিব মানুষদের সাহায্য করুন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। এভাবে যুবকটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দয়ার সাগর বলে ডাকতে লাগল। সপ্তম অধ্যায়, স্বপ্নের বার্তা। এক রাত ব্যবসায়ী স্বপ্নে দেখল যে তার ছেলে একটি উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে অসংখ্য ফেরেশতা রয়েছে। একজন ফেরেশতা তাকে বলল, তুমি তোমার পুত্রকে ভুল বুঝেছ।
সে আল্লাহর প্রিয় বান্দা। তুমি যদি তাকে ক্ষমা চেয়ে নিয়ে আস, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন গু। ব্যবসায়ী ঘুম থেকে উঠে প্রচণ্ড কাঁদতে লাগল। সে বুঝে গেল যে তার ছেলেই সত্যিকারের সম্পদ ছিল যাকে সে হারিয়েছে। পরের দিন সকালে সে তার সমস্ত অহংকার ত্যাগ করে ছেলের কাছে গেল। অষ্টম অধ্যায়, ক্ষমা ও মিলন। যুবকটি যখন দেখল তার বাবা তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন কাঁদতে কাঁদতে, সে দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। বাবা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, যুবকটি কাঁদতে কাঁদতে বলল। ব্যবসায়ী তার ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বৎস, আমিই তোমাকে কষ্ট দিয়েছি। তুমি সঠিক পথে ছিলে, আর আমি ছিলাম ভুল পথে। আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও। সেদিন থেকে বাবা ছেলে একসাথে কাজ করতে লাগলেন। ব্যবসায়ী তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দিল এবং তার ছেলের সাথে মানুষের সেবায় নিয়োজিত হল। নবম অধ্যায়, নতুন সূর্যোদয়। বছর খানেক পর সেই শহর সম্পূর্ণ বদলে গেল। মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার মনোভাব জেগে উঠল। কেউ আর মিথ্যা বলত না, কেউ কারও ক্ষতি করত না। একদিন সেই বৃদ্ধ ফকির যুবকটির কাছে এসে বললেন, বৎস, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা তোমার উপর খুশি গু। যুবকটি জিজ্ঞেস করল, চাচা, এটা কি রকম পরীক্ষা ছিল? ফকির মুস্কি হেসে বললেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এবং মানুষের সেবা করা। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ, কিন্তু পেয়েছ আল্লাহর ভালোবাসা। তুমি তোমার আরামায়েশ ত্যাগ করেছ, কিন্তু পেয়েছ মানুষের দোয়া গিয়ে। দশম অধ্যায়, চূড়ান্ত উপলব্ধি। বছরের পর বছর কেটে গেল। যুবকটি এবং তার বাবা উভয়েই বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তাদের হৃদয় থাকল চিরযুবা। তারা দেখলেন যে তাদের ছোট্ট প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন এনেছে। সেই শহরে এখন আর কোনো গরিব ছিল না। সবাই সবার সাহায্য করত। মসজিদগুলো ভর্তি থাকত নামাজীদের দিয়ে। মানুষ সত্য কথা বলত এবং একে অপরকে সম্মান করত। একদিন বৃদ্ধ ব্যবসায়ী তার ছেলেকে বলল, বৎস, আমি এখন বুঝতে পারছি যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা। টাকা পয়সা, প্রাসাদ, গাড়ি এসব কিছুই নয় গে। যুবকটি বলল, বাবা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা উভয়েই সেই পরীক্ষায় পাশ করেছি। আপনি পাশ করেছেন অহংকার ত্যাগ করে এবং আমি পাশ করেছি ধৈর্য ধরে। কি? একাদশ অধ্যায়, জীবনের শিক্ষা। সেই বৃদ্ধ ফকির, যিনি আসলে ছিলেন একজন অলি আল্লাহ, একদিন তাদের কাছে এসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছ। সেটা হল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। কি? কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তোমরা এই আয়াতের জীবন্ত প্রমাণ গু। তিনি আরও বললেন, মনে রেখো, দুনিয়ার জীবন অস্থায়ী। কিন্তু যে নেক আমল তোমরা করেছ সেটা চিরকালের জন্য তোমাদের সাথে থাকবে গু। দ্বাদশ অধ্যায়, প্রজন্ম থেকে প্রজন্মে। যুবকটির বিয়ে হল এক পরহেজগার মহিলার সাথে। তাদের সন্তান সন্ততি হল। সেই সন্তানরাও তাদের বাবাদাদার পদাঙ্ক অনুসরণ করে বড় হল। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই পরিবারের সততা, দয়া এবং আল্লাহভীতির ঐতিহ্য চলতে থাকল। একদিন যুবকটির নাতি জিজ্ঞেস করল, দাদু, আপনি কিভাবে বুঝলেন যে আপনি সঠিক পথে আছেন? বৃদ্ধ যুবকটি মুস্কি হেসে বলল, বৎস, যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে। সেই শান্তিই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক পথে আছো। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। বৃদ্ধ বয়সে বাবা ছেলে দুজনেই তাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে লাগলেন একে অপরের সাথে। তারা প্রতিদিন একসাথে কুরআন তিলাওয়াত করতেন, দোয়া করতেন এবং মানুষদের উপদেশ দিতেন। ব্যবসায়ী একদিন তার ছেলেকে বলল, বৎস, আমি আমার জীবনের শেষ দিনগুলো তোমার সাথে কাটিয়ে ধন্য হয়েছি। তুমি আমাকে জান্নাতের পথ দেখিয়েছ। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো ভুল করলেও তওবা করে ফিরে আসা যায়। চতুর্দশ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। একদিন সেই বৃদ্ধ ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। তার মৃত্যু যন্ত্রণা শুরু হল। কিন্তু তার মুখে ছিল স্বর্গীয় শান্তি। তিনি তার ছেলেকে কাছে ডেকে বললেন, বৎস, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমাকে নিতে আসছেন। তারা বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। গি আমার শেষ অনুরোধ, তুমি এই সমাজের মানুষদের সেবা করে যেও। গরিবদের সাহায্য করো, এতিমদের দেখাশোনা করো এবং সবসময় সত্য কথা বলো। এই বলে সেই বৃদ্ধ ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিলেন। পঞ্চদশ অধ্যায়, স্মৃতির মিনার।
বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তিনি তার বাবার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সেই হাসপাতালের দেওয়ালে লেখা ছিল, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতির জীবন বাঁচায়। বছরের পর বছর ধরে সেই হাসপাতালে হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। প্রত্যেকের মুখে ছিল সেই বাবাছেলের জন্য দোয়া। ষোড়শ অধ্যায়, অনন্তকালের পুরস্কার। অবশেষে সেই যুবকটিরও বার্ধক্য এল। কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। তিনি জানতেন যে তিনি তার জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। তার মৃত্যুর আগে তিনি স্বপ্নে দেখলেন যে তার বাবা জান্নাতে অপেক্ষা করছেন তার জন্য। আর সেই বৃদ্ধ ফকিরও আছেন, যিনি হাসতে হাসতে বলছেন, এসো বৎস, তোমার পুরস্কার নিয়ে নাও। যুবকটি শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সপ্তদশ অধ্যায়, অমর কীর্তি। যুবকটির মৃত্যুর দিন সারা শহরের মানুষ কাঁদছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। প্রত্যেকের মুখে ছিল তার প্রশংসা এবং কৃতজ্ঞতার কথা। এক বৃদ্ধা বলছিলেন, এই মানুষটি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমি তার জন্য সারা জীবন দোয়া করব। এক যুবক বলল, তিনি আমাকে কুরআন শিখিয়েছিলেন। তার কারণেই আমি সৎ পথে চলতে শিখেছি। একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, চাচা কোথায় গেলেন? মা উত্তর দিলেন, বৎস, তিনি জান্নাতে গেছেন। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে নিয়ে গেছেন। অষ্টাদশ অধ্যায়, উত্তরাধিকার। যুবকটির ছেলেরা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে সেই একই পথে চলতে লাগল। তারা বুঝে গিয়েছিল যে সম্পদের চেয়ে চরিত্র বড়, এবং দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। বড় ছেলে সেই হাসপাতাল চালাতে লাগল। মেজ ছেলে একটি স্কুল খুলল যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আর ছোট ছেলে তার পিতার মতো মানুষকে দিনের কথা শেখাতে লাগল। 3 ভাই মিলে একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সন্ধ্যায় তারা গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করবে। এই ঐতিহ্য তারা তাদের পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করল। 19 অধ্যায়, নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। বছর 10 পর সেই শহরে আবার নতুন চ্যালেঞ্জ এল। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী এসে মানুষদের প্রলোভন দিতে লাগল। তারা বলত, তোমরা এত সহজ সরল কেন? একটু ধোঁকাবাজি করলেই তো অনেক টাকা পাওয়া যায়। কিছু যুবক তাদের কথায় প্রভাবিত হতে লাগল। তারা ভাবতে লাগল, আমাদের বাবাদাদারা তো এত কষ্ট করেছেন, কিন্তু আমরা যদি একটু চালাকি করি তাহলে হয়তো আরও সুখে থাকতে পারব। এই অবস্থা দেখে যুবকটির বড় ছেলে একটি সভা ডাকল। সেই সভায় পুরো শহরের মানুষ জমা হল। 20 অধ্যায়, সত্যের পুনর্জাগরণ। সভায় যুবকটির বড় ছেলে উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আমাদের বলছে যে মিথ্যা বলে, প্রতারণা করে টাকা কামানো ভালো। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা সত্যের পথে চলে কি পেয়েছিলেন? তারা পেয়েছিলেন মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত এবং চিরশান্তি। তিনি আরও বললেন, যারা মিথ্যার পথে চলে তারা হয়তো একসময় টাকা পায়, কিন্তু হারায় মানুষের বিশ্বাস। তারা হয়তো বড় বাড়ি বানায়, কিন্তু তাদের অন্তর হয় অন্ধকার। এই কথা শুনে সব যুবক আবার সঠিক পথে ফিরে এল। 21 অধ্যায়, জ্ঞানের প্রদীপ। সেই শহরে এবার একটি বড় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হল। সেখানে ইসলামিক বই থেকে শুরু করে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সব ধরনের বই সংগ্রহ করা হল। গ্রন্থাগারের মুখ্য গ্রন্থাগারিক হলেন যুবকটির মেজ ছেলে। তিনি নিয়ম করলেন যে প্রতিদিন সন্ধ্যায় তিনি মানুষদের কুরআন হাদিসের ব্যাখ্যা শোনাবেন। একদিন এক তরুণ এসে জিজ্ঞেস করল, চাচা, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? গ্রন্থাগারিক মুস্কি হেসে বললেন, বৎস, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, তুমি বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তবে শর্ত হচ্ছে, তোমাকে সত্যিকারের তওবা করতে হবে এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প নিতে হবে। 20 অধ্যায়, সমাজের পরিবর্তন। এভাবে আরও কিছু বছর কেটে গেল। সেই ছোট্ট শহর এখন একটি আদর্শ সমাজে পরিণত হয়েছিল। সেখানে কোনো চুরি হতো না, কোনো মিথ্যা বলা হতো না, কোনো জুলুম হতো না। বিভিন্ন শহর থেকে মানুষ এসে দেখে যেত যে এই সমাজ কিভাবে এত সুন্দর হয়েছে। তারা বুঝত যে একজন মানুষের সৎ জীবন অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একদিন এক পর্যটক এসে জিজ্ঞেস করল, এই শহরের মানুষেরা এত ভালো কেন?
একজন বৃদ্ধ উত্তর দিল, ভাই, এই শহরে একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে সততা, দয়া এবং পরোপকার করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। ত্রয়োবিংশ অধ্যায়, শিক্ষার বিস্তার। যুবকটির ছোট ছেলে এবার একটি নতুন পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, এই সুন্দর শিক্ষা শুধু একটি শহরেই সীমাবদ্ধ থাকবে কেন? এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। তিনি অন্য শহরগুলোতে গিয়ে মানুষদের কাছে তার পরিবারের গল্প বলতে লাগলেন। তিনি বলতেন, দেখুন, আমাদের দাদু ভুল পথে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন সঠিক পথে ফিরে এলেন। আমাদের বাবা সারা জীবন সত্যের পথে চলেছেন। আর তার ফলে আমাদের পুরো সমাজ বদলে গেছে। মানুষ তার কথা শুনে অনুপ্রাণিত হতো। অনেক জায়গায় মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। চতুর্বিংশ অধ্যায়, নতুন বাধা। কিন্তু সবকিছু সহজ ছিল না। কিছু স্বার্থপর লোক এই পরিবর্তন পছন্দ করল না। তারা ভাবল, মানুষ যদি সৎ হয়ে যায় তাহলে তাদের অসৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যুবকটির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনল। তারা বলল যে এই পরিবার নাকি মানুষদের ধর্মের নামে ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকটির ছেলেরা ধৈর্য হারালেন না। তারা জানতেন যে সত্য একদিন জয়ী হবেই। পঞ্চবিংশ অধ্যায়, সত্যের জয়। একদিন সেই শহরে একজন বিচারক এলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং জ্ঞানী। তিনি সেই অসৎ লোকদের অভিযোগ শুনলেন, আবার যুবকটির ছেলেদের কথাও শুনলেন। তারপর তিনি নিজেই সেই শহরে ঘুরে ঘুরে দেখলেন যে সেখানকার মানুষের অবস্থা কেমন। তিনি দেখলেন যে সেই শহরে কোনো অপরাধ নেই, কোনো দুর্নীতি নেই, সবাই খুশি এবং সন্তুষ্ট। তিনি বুঝে গেলেন যে যুবকটির পরিবার সত্যিকারের ভালো কাজ করছে। বিচারক তার রায়ে বললেন, যারা এই পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে তারাই আসলে সমাজের ক্ষতি করছে। আর যুবকটির পরিবার সমাজের উপকার করছে। ষড়বিংশ অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রমে সেই শহরের সুনাম দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে দেখত যে কিভাবে একটি সমাজ এতটা সুন্দর হতে পারে। একদিন এক বিদেশি পত্রিকার সাংবাদিক এসে যুবকটির বড় ছেলের সাথে সাক্ষাৎকার নিল। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনাদের এই সাফল্যের রহস্য কি? যুবকটির বড় ছেলে উত্তর দিল, রহস্য খুবই সহজ, আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি এবং মানুষের উপকার করি। এই তিনটি জিনিস যে কোনো সমাজকে সুন্দর করতে পারে। সাংবাদিক আরও জিজ্ঞেস করল, কিন্তু আপনারা কখনো হতাশ হন না? উত্তর এল, যখন কোনো কাজ আল্লাহর জন্য করা হয় তখন হতাশা আসে না। কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন। সপ্তবিংশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। এরই মধ্যে যুবকটির নাতিনাতনীরা বড় হয়ে উঠল। তারাও তাদের পূর্বপুরুষদের মতো সৎ এবং দয়ালু হয়ে উঠল। একদিন যুবকটির এক নাতি জিজ্ঞেস করল, দাদু, আমাদের পরিবারে এতগুলো নেক মানুষ কেন? অন্য পরিবারে তো এমন দেখি না। যুবকটির বড় ছেলে, যিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, উত্তর দিলেন, বৎস, এটা আল্লাহর রহমত। তোমাদের প্রপিতামহ একসময় ভুল পথে ছিলেন, কিন্তু তোমাদের পিতামহের কারণে তিনি সঠিক পথে এসেছিলেন। আর সেই থেকে আমাদের পরিবারে নেক আমলের ধারা চলে আসছে। মনে রেখো, নেক আমল একটি আমানত। একজন থেকে আরেকজনে পৌঁছে দিতে হয়। অষ্টাবিংশ অধ্যায়, জীবনের উদ্দেশ্য। একবার সেই শহরে একটি আলোচনা সভা হল। বিষয় ছিল, জীবনের উদ্দেশ্য কি? যুবকটির মেজ ছেলে সেই সভায় বক্তব্য রাখলেন। তিনি বললেন, আমাদের পিতা আমাদের একটি কথা শিখিয়েছিলেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং মানুষের উপকার করা। আমাদের প্রপিতামহ ভেবেছিলেন যে সম্পদ সংগ্রহ করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তিনি আরও বললেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য বাঁচে সে আসলে মরে থাকার সমান। আর যে ব্যক্তি অন্যের জন্য বাঁচে সে চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। 29 অধ্যায়, কঠিন পরীক্ষা। একবার সেই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। অনেক মানুষ খাবারের অভাবে কষ্ট পেতে লাগল। এই অবস্থায় যুবকটির পরিবার কি করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তাদের কাছে কিছু সঞ্চয় ছিল, কিন্তু সেটা দিয়ে পুরো শহরের মানুষের সাহায্য করা সম্ভব নয়। যুবকটির ছোট ছেলে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমরা অন্য শহরে গিয়ে সাহায্য চাইতে পারি। আমরা বলব যে আমাদের এখানে দুর্ভিক্ষ হয়েছে। কিন্তু বড় ভাই বললেন, না, আমরা আগে আমাদের যা আছে তা দিয়ে সাহায্য করব। তারপর দেখা যাবে। 30 অধ্যায়, অলৌকিকতা। যুবকটির পরিবার তাদের সমস্ত সঞ্চয় দিয়ে মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে লাগল।
তারা নিজেরা অর্ধাহারে অনাহারে থাকলেও অন্যদের পেট ভরানোর চেষ্টা করতে লাগল। এই দৃশ্য দেখে অন্য অঞ্চলের মানুষের হৃদয় গলে গেল। তারা ভাবল, এই পরিবার নিজেদের সর্বস্ব দিয়ে অন্যদের সাহায্য করছে। হঠাৎ করে দূরদূরান্ত থেকে খাবার নিয়ে মানুষ আসতে লাগল। কেউ চাল নিয়ে এল, কেউ ডাল নিয়ে এল, কেউ শাকসবজি নিয়ে এল। এক সপ্তাহের মধ্যে সেই শহরে এত খাবার জমা হল যে সবার জন্য যথেষ্ট হয়ে গেল। সবাই বলতে লাগল, এটা আল্লাহর কুদরত। যুবকটির পরিবার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই আল্লাহ তাদের সাহায্য করেছেন। 31 অধ্যায়, গানের উৎস। দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পর সেই শহরের মানুষ আরও বেশি ধর্মপরায়ণ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো তাদের অসহায় করে রাখেন না। যুবকটির ছোট ছেলে এবার একটি দারুল উলুম প্রতিষ্ঠা করলেন। সেখানে বিভিন্ন বয়সের মানুষ এসে কুরআন, হাদিস এবং ইসলামিক আইনশাস্ত্র শিখত। প্রতিদিন সকালে সেই দারুল উলুমে একটি বিশেষ দোয়ার আসর হতো। সেই দোয়ায় যুবকটি এবং তার বাবার জন্য বিশেষভাবে দোয়া করা হতো। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, ওই যুবকটির গল্পটা আমাদের আবার বলুন। আমি সেই গল্প শুনে খুব অনুপ্রাণিত হই। উস্তাদ মুস্কি হেসে আবার সেই পুরনো গল্প বলতে শুরু করলেন। 31 অধ্যায়, চিরন্তন বার্তা। বছরের পর বছর কেটে গেছে। যুবকটির সেই পরিবার এখন আর নেই। কিন্তু তাদের আদর্শ এবং শিক্ষা মানুষের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিয়েছে। সেই শহরে এখনও প্রতি শুক্রবার গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এখনও সেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখনও সেই দারুল উলুমে মানুষ দিন শিখে। একদিন এক বিদেশি পর্যটক সেই শহরে এসে অবাক হয়ে গেল। তিনি দেখলেন যে সেখানের প্রতিটি মানুষের মুখে হাসি, প্রত্যেকে একে অপরকে সাহায্য করে, কেউ মিথ্যা বলে না। তিনি জিজ্ঞেস করলেন, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিলেন, স্যার, এখানে একসময় একজন মহান মানুষ ছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে জীবনের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা। আমরা সেই শিক্ষা অনুসরণ করে চলেছি। পর্যটক আরও জানতে চাইলেন, কিন্তু সেই মানুষটি এখন কোথায়? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, তিনি এখন জান্নাতে। কিন্তু তার শিক্ষা আমাদের মধ্যে বেঁচে আছে। উপসংহার। এভাবেই একজন সত্যপরায়ণ যুবকের জীবন থেকে একটি পূর্ণ সভ্যতার জন্ম হল। তার সততা, দয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস শুধু তার নিজের জীবনকেই নয়, পুরো একটি সমাজকে পরিবর্তন করে দিল। এই গল্পের মূল শিক্ষা হল: 1. সততার শক্তি, সত্য কথা বলা এবং সৎ পথে চলা মানুষকে সম্মানের সাথে বাঁচতে শেখায়। 2. ত্যাগের মহিমা, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। 3. ক্ষমার গুরুত্ব, কোনো মানুষই একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল।
এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি।
সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল।
সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। ২০ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও ৫ বছর পর সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন।
গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? ৫০ টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। ৩ তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ৩য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। ২টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের ২টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা ৬টায় করিম মামা ফিরলেন। ৫০-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। ৩য় অধ্যায়, প্রথম চাকরি। ১ সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা।
রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল।
সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই।
মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল।
কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল।
মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব।
সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না।
সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ১৩ অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। ১৪ অধ্যায় সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব